ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। পিএসআইসি হিস্ট্রি History of India 1707 to 1950 এই বিষয়ে আজকের টপিক বা বিষয় হলো colonial economy, trade and industry, অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প। এই আলোচনায় আজকে আমি যে বিষয়গুলির উপর আলোকপাত করব তা হল, প্রথমে আমি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের ধরন বা প্রকৃতি বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তারপরে কোম্পানির ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক ক্ষমতা দখলে সম্পর্ক বা পর্বটি আমি তুলে ধরার চেষ্টা করব এবং শেষে আজকের আলোচনার একেবারে অন্তিম পর্বে শিল্প পুঁজি উত্থান এবং কোম্পানির বাণিজ্য নীতি সম্পর্কে আমি আলোচনা করব। আজকে আমার আলোচনার একদম শুরুতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের ধরন। আমি ইতিমধ্যে আলোচনা করেছি যে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু মূলত অন্য আর 5টি পূর্ব দেশীয় কোম্পানি, যেমন দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দের মতোই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ থেকে মূলত বিভিন্ন পণ্য সামগ্রী, যে পণ্য সামগ্রী ভারতবর্ষ দীর্ঘদিন ধরে উৎপাদনের কাজে বা উৎপাদনের মাধ্যমে দক্ষতার সঙ্গে উৎপাদন করেছিল এবং খ্যাতির শিখরে পৌঁছেছিল, সেই সমস্ত পণ্য সামগ্রী যেগুলি ইউরোপের বাজার গুলিতে ব্যাপক চাহিদা ছিল, সেই সমস্ত পণ্য সামগ্রী, তার মধ্যে অবশ্যই সুতি বস্ত্র সামগ্রী, মশলা, এগুলি তো ছিল। সেই সমস্ত পণ্য সামগ্রী ক্রয় করে ইউরোপের বাজারগুলিতে ব্যবসা করে এবং তা থেকে তাদের লাভ্যাংশের চাহিদা পূরণ করে। কিন্তু ক্রমে কোম্পানি সেই সদিচ্ছার বিষয়টি নষ্ট হতে থাকে এবং তাদের আরো অধিক মুনাফা অর্জনের ভাবনা কর্তৃপক্ষের মধ্যে তৈরি হয় এবং এই মুনাফা অর্জনের অধিকতর ভাবনা থেকে দুটি বিশেষ ধরনের প্রবণতা
ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষগুলির মধ্যে তৈরি হয়। আমি এই ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাই বলছি না, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাও বলছি, ডিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথাও বলছি, যারা কিন্তু বিভিন্ন অঞ্চল কেন্দ্রিক, আরো পরিষ্কার করে বললে একটা শহর কেন্দ্রিক আধিপত্য তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছিল। সেই উদ্যোগের ব্যতিক্রম কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছিল। তারাও কিন্তু তাদের মতো করে, যেমন কলকাতাকে কেন্দ্র করে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করেছিল, আবার ফরাসিরা চন্দননগরকে কেন্দ্র করে দুর্গ তৈরি করেছিল। এইভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন অংশে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি কিন্তু আধিপত্য তৈরি করার চেষ্টা করছে। আমাদের যদিও আলোচনায় মূল ফোকাসটি থাকবে কেন্দ্রবিন্দু হিসেবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের প্রকৃতি বা ধর্মগত দিক, কিন্তু আমাদের সবসময় এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকতে হবে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের ধরন কিন্তু সর্বদা একমুখী ছিল না। সময় এবং পরিস্থিতি অনুযায়ী এই ধরনের পরিবর্তন এসেছিল এবং এই পরিবর্তন আনতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লন্ডন কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগী হয়েছিল। তাদের চাহিদা অনুযায়ী বাংলাকে কেন্দ্র করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর উত্তর পর্বে একটা উত্তরোত্তর বৃদ্ধির প্রবণতা তৈরি করেছিল, সেটাকে পাল্টাতে হয়েছিল। তবে প্রাক পলাশী পর্ব থেকে পলাশী উত্তর পর্বে ক্রমাগত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ধরনের পরিবর্তন এসেছিল। এটাকে আমরা একটা পর্ব হিসেবে যদি ধরি, তাহলে পলাশী উত্তর পর্ব থেকে ওয়ারেন হেস্টিংস বা আরেকটু পর কর্নওয়ালিস এর সময় পর্যন্ত, অর্থাৎ 1784 বা 86 এই সময় পর্ব পর্যন্ত আমরা যদি লক্ষ্য রাখি, তাহলে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একটা ধরন লক্ষ্য করব। তার পরবর্তী পর্বে আবার সেখান থেকে একটু একটু করে পরিবর্তনের ধারা দেখতে পাব এবং প্রথম পর্বে আমি বলতে চাই যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্য আর 5টি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইউরোপের চাহিদা অনুযায়ী ভারতবর্ষ থেকে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করত এবং সেই ভিত্তিতে তাদের বাণিজ্যিক
ধারাবাহিকতা চালিয়েছে। কিন্তু তাদের এই মনোভাবনাগত পরিবর্তন আসতে শুরু করে আলীবর্দীর মৃত্যু পরবর্তী পর্বে সিরাজ উদ্দৌলার সময় থেকে। এবং শুরু থেকেই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে তাদের একটা মতবিরোধের জায়গা তৈরি হয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। এবং সেই বিরোধকে সামনে এনে পলাশির যুদ্ধ সংগঠিত হয় এবং পলাশির যুদ্ধে জয়লাভ সূত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ধরন, যা পূর্বে ইংল্যান্ড থেকে সোনা বা রূপার বুলিয়ান বা বার্ন বা খন্ড খন্ড টুকরো এনে যে বাণিজ্য তারা সংগঠিত করত, সেই ভাবনা থেকে সরে আসতে শুরু করে এবং আরো শুধুমাত্র বাংলা নয়, ভারতের অন্যান্য অঞ্চলে তাদের আধিপত্য তৈরি করার জন্য বাংলার রাজকোষকে ব্যবহার করতে শুরু করে পলাশী যুদ্ধ পরবর্তী সময়কালে। ফলে পলাশী যুদ্ধ পর বা আরো পরিষ্কার করে বক্সার যুদ্ধ পরবর্তী পর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর কিন্তু ইংল্যান্ড থেকে বা লন্ডন থেকে কিন্তু সোনার বার বা রূপোর খণ্ড কোনো কিছুই আনা বন্ধ করে। ভারতীয় রাজকোষের অর্থকে তারা ব্যবহার করে ব্যাপক পরিমাণ বাণিজ্য চালাতে শুরু করে। এবং এই পর্বে আমরা এটাও লক্ষ্য করেছি 1765 সালে দেওয়ানি অধিগ্রহণের পর থেকে শুধুমাত্র কোম্পানি নয়, কোম্পানির কর্মচারীরাও, আমি আমার পূর্ববর্তী আলোচনায় দেখিয়েছি যে কিভাবে মনোপলি সিস্টেম বা একচেটিয়া আধিপত্যবাদ ইস্ট ইন্ডিয়া, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেছিল। আপনাদের মনে রাখতে হবে বা আপনাদের ভাবনায় স্থান দিতে হবে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি ভাবে 1765 থেকে একেবারে 1813 বা এই সময়কালটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যান আপনারা 1833, এই পর্বে তাদের বাণিজ্যিক ধরনটা একরকমের ছিল এবং সেই বাণিজ্যের ধরনগত দিকটি ছিল মনোপলি সিস্টেম। মনোপলি সিস্টেম কি বা একচেটিয়া আধিপত্যবাদ বা কারবার, এই বিষয়টি কি? এই বিষয়টি হলো প্রতিযোগিতার বাজারটাকে সম্পূর্ণভাবে অবলুপ্তি ঘটানো। ধরুন আপনি বাজারে কিছু বিক্রি করতে চান, তাহলে আপনাকে মনোপলি সিস্টেম দ্বারা যদি আপনি চালিত হন বা সেই ভাবনার দ্বারা যদি চালিত হন, তাহলে আপনার পণ্যের প্রতিযোগী অন্যান্য ব্যবসায়ী
বা অন্যান্য পণ্যগুলিকে বাজার থেকে সরিয়ে দিতে হবে। আবার ধরুন আপনি স্বল্প মূল্যে বাজার থেকে কিছু ক্রয় করতে চান, তাহলে কিন্তু অন্যান্য ক্রেতাকে বাজার থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে চাহিদা এবং যোগান, ডিমান্ড এবং সাপ্লাই, এই বিষয় দুটির উপর নজর রাখতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে অবশ্যই অর্থের বিনিময়ে ভারতবর্ষের পণ্য সামগ্রী ক্রয় করেছিল, কিন্তু ক্রমে তারা অধিক মুনাফা লাভের চেষ্টায় এই মনোপলি সিস্টেম তাকে বাণিজ্যিক ক্ষেত্রে প্রয়োগ করে। অর্থাৎ তারা যে পণ্য সামগ্রী ভারতবর্ষের বাজার থেকে কিনতে চায়, সেই বাজারে অন্যান্য ক্রেতাকে অনুপস্থিত করে বা সরিয়ে দিয়ে পণ্যের দাম কমিয়ে নেয়। অন্যদিকে তারা ভারতবর্ষের বাজারে যে সমস্ত পণ্য সামগ্রী বিক্রি করতে চায়, তাদের অন্যান্য প্রতিযোগী কে অনুপস্থিত করিয়ে ক্রেতার চাহিদা কে কাজে লাগিয়ে যোগানকে কিছুটা অনিশ্চিতের মধ্যে ফেলে তাদের পণ্য সামগ্রীর ব্যাপক চাহিদা তৈরি করে এবং প্রচুর অর্থমূল্যে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করতে শুরু করে। ফলে একটা পর্বে এসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যে বাণিজ্যগত ধরন এর পরিবর্তন হচ্ছে, তার ফলে ভারতীয় চিরাচরিত উৎপাদন ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। জাতীয়তাবাদী অর্থনীতিবিদরা, বিশেষ করে আর.সি. দত্ত, রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, এম.জি. রানাডে, তারা এইভাবে বাজার থেকে ব্যাপক পরিমাণ সম্পদের বহির্গমনের বিষয়টি লক্ষ্য করেছে। হতে পারে তাদের পরিসংখ্যান আধুনিক অর্থনীতিবিদদের মতো হয়তো অতটা শক্তিশালী নয়, কিন্তু ভারতবর্ষ থেকে যে একটা পরিমাণ সম্পদের নির্গমন হয়েছিল, সেই বিষয়টি কিন্তু সুনিশ্চিত হয়েছিল। সেটা তারা যা প্রমাণ করেছিলেন, সেটা পরবর্তীকালের ঐতিহাসিক এবং অর্থনীতিবিদরাও স্বীকার করে নিয়েছে। তবে 1857 পরবর্তী পর্বে আমি বিষয়টাকে আরেকটু এগিয়ে যদি ভাবি, তাহলে 1813 সালের চার্টার আইনের পর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই ধরনের বাণিজ্যগত চরিত্রের পরিবর্তন আসতে শুরু করে। কিরকম?
এবং এই পরিবর্তনটা কেন, সেই বিষয়টি যথেষ্ট চিত্তাকর্ষক বা আপনাদের ভাবনার মধ্যে স্থান দিতে পারে। তার কারণ 1813 সালের চার্টার আইনের পর থেকে কোম্পানির একচেটিয়া বাণিজ্যে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল, সেই ভাবনা বিরুদ্ধে জাতীয়তাবাদী অর্থনীতিবিদরা সহ ইংল্যান্ডের অন্যান্য বণিক সম্প্রদায় বা বণিক গোষ্ঠী এবং ইউরোপের অন্যান্য অংশে জনগণ সচেতন হয়ে পড়ে এবং সেই জায়গা থেকে একচেটিয়া বাণিজ্যের ধরনটাকে পাল্টে লেসে ফেয়ার অর্থনীতির, অবাধ বাণিজ্যে বা মুক্ত বাণিজ্যে, ফ্রি ট্রেড এর ধারণা স্থান পেতে শুরু করে। আমি এই বিষয়টি আমার পূর্ববর্তী আলোচনায় মুক্ত বাণিজ্য বনাম অবাধ বাণিজ্য বনাম মুক্ত বাণিজ্যের জায়গাটি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে অবাধ বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের মধ্যে কেন একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল সেটা লক্ষ্য করেছি। ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যগত ধরনে একটা পরিবর্তন আসতে শুরু করল। ক্রমে ভারতবর্ষের বাজার অন্যান্য বণিক গোষ্ঠীর জন্য খুলে গেল বা উন্মুক্ত হল। ফলে বাণিজ্যের ধরনগত পরিবর্তন ঔপনিবেশিক অর্থনীতির সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং সেই অনুযায়ী ঔপনিবেশিক অর্থনীতিও পরিবর্তিত হয়েছে। তবে অর্থনৈতিক এই পরিবর্তন বা বাণিজ্যের ধরনগত পরিবর্তন এর অর্থ কিন্তু এই নয় যে সার্বিকভাবে ভারতবর্ষের সাধারণ জনগণের বা উৎপাদকদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রা মানগত উন্নয়ন হয়েছে, তা কিন্তু নয়। জীবনযাত্রার মানগত উন্নয়ন যা হয়েছিল তা কিন্তু ইংরেজদেরই হয়েছিল, সাধারণ ভারতীয় জনগণের নয়। তাছাড়া মশলা, সুতি বস্ত্র, নীল এবং একটা পর্বে চীন দেশে রপ্তানির জন্য আফিম এর মতো বাণিজ্যিক শস্য উৎপাদন এর মাধ্যমে বাণিজ্যের ধরনটাকে পরিবর্তন করা হয়েছিল। তবে সবটার নিয়ন্ত্রণই কিন্তু আমাদের মনে রাখতে হবে
1813 বা একটু পিছিয়ে যদি আমরা বলি 1833 পর্যন্ত ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্বার্থের অনুকূলেই ছিল। তার পরবর্তী পর্বের ঘটনা প্রবাহ এবং উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য হ্রাস এর বিষয়টি ইংল্যান্ডের পার্লামেন্ট কর্তৃপক্ষ চালাতে থাকে এবং সেই অনুযায়ী ভারতীয় অর্থনীতি ব্রিটিশ অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত করার একটা প্রবণতা তৈরি হয় এবং সেই জায়গা থেকে লেসে ফেয়ার অর্থনীতি বা অবাধ বাণিজ্যের অর্থনীতি কে সংযুক্ত করা। প্রায় 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যে অর্থনৈতিক ভাবনার দ্বারা চালিত হয়েছিলেন তাকে মিশ্র অর্থনীতি বলা হয়, যেখানে একাধারে কিছু কিছু শিল্প বা বাণিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগকে গ্রহণ করা হয়, আবার ব্যক্তিগত উদ্যোগ বা সদিচ্ছাকেও প্রাধান্য দেওয়া। আর এইভাবে ভারতবর্ষের অর্থনীতি উন্নতির শিখরে পৌঁছানো প্রচেষ্টা চলতে থাকে স্বাধীনতা পরবর্তী পর্ব থেকে। কিন্তু ঔপনিবেশিক ইংরেজ কর্তৃপক্ষ, প্রথমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে মহারানী ভিক্টোরিয়া, ঘোষণাপত্রের মধ্য দিয়েও ভারতবর্ষে শোষণ চলতেই থাকে। শুধু শোষণের ধরনটাকে বা তার গতিমুখটাকে কিছুটা অন্যদিকে প্রবাহিত করা হয়। এইভাবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের প্রকৃতি বা ধরনের একটা পরিবর্তন এর চিত্র ঔপনিবেশিক ভারতবর্ষে আমরা লক্ষ্য করি। আমার পরবর্তী আলোচনার দিক ব্যবসা বাণিজ্য ও রাজনৈতিক ক্ষমতা। এখন প্রশ্ন, ব্যবসা বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ক্ষমতা অর্জনে কি সম্পর্ক? আমি আমার পূর্ববর্তী আলোচনায় বারংবার তুলে ধরার চেষ্টা করেছি যে প্রথম পর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হওয়ার পর পূর্ব দেশে তাদের যে অবাধ বাণিজ্যের অধিকার রাজকীয় সনদ বলে অর্জন করেছিল, সেখানে কিন্তু তারা কখনোই সে অর্থে ব্যবসা বাণিজ্যের স্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করা
বিষয়টিকে প্রাধান্য দেয়নি বা তখন তারা ভাবনায় আনেনি। পরবর্তীকালে তাদের ভাবনার পরিবর্তন হয়। রবীন্দ্রনাথের ভাষায়, বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, অর্থাৎ বণিক রাজা হয়ে বসে এবং এই রাজনৈতিক ক্ষমতা অর্জনের মধ্যে দিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার সমস্ত প্রতিপক্ষকে বাজার থেকে সরিয়ে দিতে চান এবং সে মনোপলি সিস্টেম বা অবাধ বাণিজ্য ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াইয়ে না। ইতিমধ্যে তো আমরা পলাশীর সংঘাতের কথা, বক্সারের সংঘাতের কথা বলেছি। আমাদেরকে কিন্তু অন্যান্য ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অংশে ব্যবসা বাণিজ্যে সংযুক্ত ছিল, তাদেরকে সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমাগত সংঘাতের পথে অবতীর্ণ হয়। তার কারণ তারা প্রতিযোগিতাকে বন্ধ করতে চায়। প্রতিযোগিতা বন্ধ করে তারা প্রাচ্য দেশ থেকে, দেশগুলি থেকে ব্যাপক পরিমাণ শোষণের ধারা চালিয়ে যেতে চায় এবং সেই উদ্দেশ্যে শুধুমাত্র মুঘল শাসকবর্গকে নয় বা স্বাধীন বাংলার নবাবী শাসনকেই নয়, ভারতের বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিপক্ষ শক্তি ব্রিটিশ আধিপত্যবাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, তাদেরকে পর্যায়ক্রমে একে সরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং সেক্ষেত্রে সামরিক শক্তির প্রয়োগ, ভেদ নীতির প্রয়োগ, ঘুষ উৎকোচ প্রদান, এই সমস্ত পথ বা পন্থা অবলম্বন করে। এমনকি আঞ্চলিক আধিপত্যবাদ তৈরি হয়। বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি, ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি তাদের বাণিজ্য ঘাঁটি, তাদের ভাষায় কারখানা তৈরি করেছিল
তবে আমাদের মনে রাখতে হবে, আধুনিক অর্থে কারখানা বলতে আমরা যেখানে পণ্য সামগ্রী উৎপাদন হয় তেমন ক্ষেত্রকে বুঝে থাকি। অর্থাৎ যেখানে শ্রমিকরা নির্দিষ্ট কিছু যন্ত্র বা নিজস্ব ছোট ছোট উদ্যোগের মধ্য দিয়ে একত্রিতভাবে কোনো পণ্য বা সামগ্রী উৎপাদন করে, সেই স্থান এ কারখানা অর্থে বুঝে থাকি। কিন্তু তখনকার দিনে কারখানা বলতে ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলির বাণিজ্য বা বন্দরকে কেন্দ্র করে যে কুঠি স্থাপিত হতো সেগুলোকে কারখানা অর্থে ব্যবহার করা হতো। সে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি অধিগ্রহণ করার নীতি অবলম্বন করে, সেই বাজারগুলি দখল করার উদ্যোগ গ্রহণ করতে শুরু করে এবং এই ধরনের উদ্যোগের ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সমস্ত প্রতিযোগীদেরকে পশ্চাতে ফেলে এগিয়ে যায় এবং তারা আঞ্চলিক শাসকদের দ্বন্দ্বেরও সুযোগ গ্রহণ করে, তা আমরা ইতিপূর্বে বিভিন্ন আলোচনায় দেখছি এবং কিভাবে একে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিস্তৃত অংশে ওপর তার আধিপত্য তৈরি করেছিল, অধীনতামূলক মিত্রতা নীতি, ডালহৌসি শর্ত বিলোপ নীতি, যুদ্ধ কৌশল প্রভৃতি উদ্যোগের মধ্য দিয়ে এবং বিভিন্ন দেশীয় রাজাদের দ্বন্দ্বে, পারিবারিক দ্বন্দ্বে অংশগ্রহণ করেও সেই অঞ্চলকে অধিগ্রহণ করেছে এবং বিভিন্ন জাতির সঙ্গে চুক্তিবদ্ধতার মাধ্যমে আমরা শিখ শক্তির সঙ্গে 1809 সালের অমৃতসরের সন্ধির মধ্য দিয়ে কিভাবে পাঞ্জাবের একটা বিস্তৃত অংশে ইংরেজ আধিপত্য তৈরি হয়েছিল তা আমি আমার পূর্ববর্তী আলোচনাগুলোতে দেখানোর চেষ্টা করেছি। এইভাবে মূলত ব্যবসায়িক স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক ক্ষমতা দখলে পর্ব চলতে থাকে এবং রাজনৈতিক এই ক্ষমতা দখল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমে আরো শক্তিশালী করে তোলে। আর সেই প্রতিযোগিতায় ফরাসিরা, পর্তুগিজরা, ডাচ কর্তৃপক্ষ সবাই ইংরেজ শক্তির সঙ্গে পেরে ওঠে না এবং ভারতীয় বাজার বা অর্থনীতি থেকে তাদের কার্যত অবলুপ্তি ঘটে।
এইভাবে একচেটিয়া আধিপত্যবাদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলতে থাকে। অন্যান্য ইউরোপীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলি প্রতিযোগিতায় পিছু হাঁটে। ইউরোপে ইংল্যান্ডের আধিপত্যবাদ এর সামনে রেখে এ প্রসঙ্গে আমি একটি উদাহরণ দিতে চাই। 1763 সালে যখন সপ্তবর্ষের যুদ্ধের সমাপ্তি হলো ইউরোপে, 1756 থেকে 1763 ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ইউরোপে সপ্তবর্ষের যুদ্ধ সমাপ্তি হয়েছিল। সেই যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং ফরাসিরা শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য। এবং তার ফলশ্রুতি কিন্তু ওই পর্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান দুপ্লে কাজকর্মের উপর পড়েছিল। তার কারণ দুপ্লে কিন্তু যথেষ্ট সক্রিয়তার সঙ্গে ইংরেজ বিরোধিতাকে সামনে এনেছিল ভারতবর্ষে। কোথায় যেন দুপ্লে শেষ পর্যন্ত তার স্বদেশের সরকারের কাছ থেকে, অর্থাৎ ফ্রান্সের প্রশাসনের কাছ থেকে সে অর্থে সাহায্য সহযোগিতা না পেয়ে ইঙ্গো ফরাসি যুদ্ধে কার্যত পিছু হয় এবং প্রতিযোগিতার বাজারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু জয়লাভ করে। কাজে শুধু ভারতীয় রাজারা নয়, শুধু ভারতীয় শাসকরা নয়, রাজনৈতিক আধিপত্য তৈরির এই খেলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাশ্চাত্যের অন্যান্য দেশগুলিকেও প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছে। আর সেইভাবে বাজারকে নিয়ন্ত্রণ করার স্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। কাজে ব্যবসা বাণিজ্য, মার্কেন্টাইল বিজনেস এবং পলিটিক্যাল পাওয়ার এর মধ্যে একটা যোগসূত্র কিন্তু ছিল। তাই যতই উদ্দেশ্য না নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে প্রথম দিকে ব্যবসা শুরু করেছিল, ক্রমে কিন্তু তাদের একটা উদ্দেশ্যের জায়গা তৈরি করেছিল। যে কারণে রবীন্দ্রনাথ বলতে বাধ্য হয়েছিলেন, বণিকের মানদণ্ড কার্যত রাজদণ্ডে পরিণত হয়েছিল। আমার আজকের পরবর্তী আলোচনার দিক হল শিল্প পুঁজির উত্থান এবং কোম্পানির বাণিজ্য নীতি। শিল্প পুঁজি উত্থান
এর বিষয়টিকে আমাদের ভাবতে হবে একটু ভিন্ন ভাবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে কোম্পানির বাণিজ্য নীতির কেন বারংবার পরিবর্তন লন্ডন কর্তৃপক্ষ বা পরবর্তীকালে মহারানী শাসন পর্বে পরিবর্তন হয়েছে। আমরা শৈশব থেকে জেনে এসেছি যে প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল ইংল্যান্ডে। ইতিহাসবিদ ফিলিপ ডিক এই সময়কালটাকে বলতে চান 1750 থেকে 1850 এই সময়কাল। এবং শিল্প বিপ্লব কথা থেকে প্রথম আমাদের সামনে তুলে ধরেন আর্নল্ড টয়নবী তার অক্সফোর্ড বক্তৃতামালায়, বিখ্যাত ইতিহাস। তিনি প্রথম শিল্প বিপ্লব কথাটিকে ব্যবহার করেন। তারপরে এই শব্দটি ক্রমে জনপ্রিয়তা অর্জন করে। এখন ইংল্যান্ডে শিল্প পুঁজির উত্থান কিভাবে কোম্পানির বাণিজ্য নীতিতে পরিবর্তন আসে? তৎকালীন পরিসংখ্যান থেকে দেখা যায় যে 1750 সালে ইংল্যান্ডে কৃষি থেকে উদ্বৃত্ত আয় হতো 40 থেকে 50% রাজস্ব। পরবর্তী সময়কালে যতই এই সময় কালটা এগিয়ে যেতে থাকে, ততই কিন্তু ইংল্যান্ডের কৃষিজ ক্ষেত্র থেকে উদ্বৃত্ত আয়, রাজস্ব আয় কমতে থাকে। মাত্র কয়েক দশকের ফারাকে এই চিত্র লক্ষ্য করা যায়। অন্যদিকে ইংল্যান্ডে শিল্প বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যায় যে ক্রমাগত ব্যবসা বাণিজ্য বা শিল্প ক্ষেত্র থেকে রাজস্ব উদ্বৃত্ত বাড়তে থাকে। 1790 এই পরিমাণটা যেখানে 14% ছিল, 1880-তে মাত্র 90 বছরের ফারাকে সেই রাজস্ব বৃদ্ধি পেয়ে 36% দাঁড়ায়। তাহলে কি দ্রুত গতিতে
ব্যবসা বাণিজ্য বা শিল্প থেকে আয় বৃদ্ধি পাচ্ছে। এবং একটা পর্বে ইংল্যান্ডের ম্যানচেস্টার, লিভারপুল, গ্লাসগো এই সমস্ত শহরগুলিতে, ম্যানচেস্টারের সুতি বস্ত্র, লিভারপুলের লৌহ ইস্পাত শিল্প, বিভিন্ন শহরগুলিতে যে ব্যাপক শিল্পায়নের ধারা তৈরি হয়েছিল, সেই শিল্প সামগ্রীগুলি জন্য বাজার প্রয়োজন হয়েছিল। এবং সেই বাজার পাওয়া গিয়েছিল ভারতবর্ষ সহ এশিয়ার বিভিন্ন প্রান্ত এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল। ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিগত অর্থাৎ একচেটিয়া আধিপত্যবাদকে ব্রিটিশ শিল্পায়নের স্বার্থে পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছিল। না হলে স্বদেশের শিল্প সামগ্রী কাঁচামাল পাওয়াটা যেমন দুষ্কর হয়ে উঠেছিল, তেমনি সেই শিল্প সামগ্রী বিক্রি, বাজার থাকাটাও প্রয়োজন ছিল। কাজে এই পর্বে এসে বাণিজ্যিক ধরনে পরিবর্তন কিছু অস্বাভাবিক বিষয় নয়, ভীষণভাবে একটা স্বাভাবিক ঘটনা। আপনারা ভাববেন, ভেবে দেখবেন যে মহারানীর ঘোষণার মধ্যে দিয়ে ইংল্যান্ডের পার্লামেন্ট হয়তো তাদের ত্রুটি, ভুল ত্রুটি শুধরে একটা নতুন ভারত ইংরেজদের নিয়ন্ত্রণে তৈরির স্বপ্ন ভারতবাসীকে দেখিয়েছে। কিন্তু সেই স্বপ্নের সাথে বাস্তবে সত্যি কি কোন মিল আমরা ভারতবাসী খুঁজে পেয়েছিলাম? হয়তো। তার কারণ ঔপনিবেশিক অর্থনীতি কখনোই উপনিবেশের জনগণের কথা ভেবে তৈরি হয় না বা চলে না। অবশ্যই সাম্রাজ্যবাদীদের স্বার্থে ভাবনার দ্বারাই চালিত হয়। বিখ্যাত মার্ক্সবাদী লেনিন
ঔপনিবেশিক বৈদেশিক পুঁজির দ্বৈত ভূমিকা লক্ষ্য করেছে। এবং তিনি বলতে চান সাম্রাজ্যবাদী দেশে উদ্বৃত্ত মূল্য পশ্চাৎপদ দেশে সবসময় খাটাবার একটা প্রবণতা থাকে, কারণ এই সমস্ত পশ্চাৎপদ দেশগুলিতে সাধারণত মুনাফা বেশি, কারণ সেখানে পুঁজি দুর্লভ, কেউ বিনিয়োগ করতে চায় না। ফলে সেই অর্থনীতিকে নিজের ইচ্ছে মতো প্রতিযোগিতা ছাড়া চালনা করা যায়। তাছাড়া লেনিন এটাও বলতে চেয়েছেন যে সেখানে জমির দাম কম, তুলনামূলকভাবে কম, মজুরি হারও কম, আর কি পাওয়া যায়? সস্তা কাঁচামাল। ফলে ঔপনিবেশিক বৈদেশিক পুঁজির একটা দ্বৈত ভূমিকা সাম্রাজ্যবাদী দেশগুলির উপর স্বার্থে কাজ করে। তারা সস্তায় কাঁচামাল পায়, সস্তায় শ্রমিক পায়, সস্তায় জমি পায়, বাজারে প্রতিযোগিতা থাকে না, একচেটিয়া মনোপলি তৈরি করা যায়। যেমনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুর দিকে করেছিল। পরবর্তীকালে আপনারা ভাববেন যে মুক্ত বাণিজ্য বা লেসে ফেয়ার তত্ত্বের দ্বারা চালিত হয়েছিল ভারতবর্ষের অর্থনীতি ব্রিটিশদের হাত ধরে, কিন্তু সেই মুক্ত বাণিজ্য বা বাণিজ্যিক প্রতিযোগিতায় কিন্তু তাদের প্রতিযোগী অন্য কোনো বৈদেশিক বণিক গোষ্ঠী ছিল না। এমনকি দেশীয় বণিকরাও সেই প্রতিযোগিতায়, ভারতীয় দেশীয় বণিকরা তারাও কিন্তু সেই প্রতিযোগিতায় নামমাত্রই টিকেছিল। স্বাভাবিকভাবে শিল্প পুঁজির উত্থান এবং কোম্পানির বাণিজ্য নীতি বরাবর একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। ধন্যবাদ।